হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা? সবাই ভালো করে পড়াশোনা করছো আশা করছি। তো আজকে আমরা একটা পলিটির ক্লাস নিয়ে এসেছি। দেখো কি আছে, টার্গেট এসএসসি সিজিএল 2024 মোস্ট এক্সপেক্টেড কোয়েশ্চেন। এসএসসির যেটা ট্রেন্ড, যে কোয়েশ্চেন প্রচুর রিপিটেশন হয়, তো 24 সালেই যেগুলো সিপিও পরীক্ষা হয়েছে, সিপিও আর সিএইচএসএল হয়েছে, তো সেইগুলোরই প্রিভিয়াস ইয়ার আমরা কম্পাইল করেছি, যেগুলো কিন্তু রিপিট হওয়ার চান্সেস খুবই হাই। তো এর আগের একটা পার্ট অলরেডি চলে এসছে 1 থেকে 40, আজকে আরও 40টা কোয়েশ্চেন ডিসকাস করব। তো চলো দেরি না করে শুরু করি। দেখো কোয়েশ্চেন কি, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া শ্যাল বি ইলেক্টেড বাই দ্য মেম্বার্স অফ অ্যান ইলেকটোরাল কলেজ কনসিস্টিং অফ। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে ইলেক্ট করতে গেলে একটা কলেজ লাগে, তাই তো? সেই যে কারা সেই প্রেসিডেন্টের ইলেকশনে পার্টিসিপেট করতে পারে সেটা হচ্ছে কোয়েশ্চেন। তো অপশন দেখো, অপশন বলছে ইলেক্টেড মেম্বার্স অফ দ্য বোথ দ্য হাউসেস অফ পার্লামেন্ট। পার্লামেন্টের বোথ হাউস কোনটা? রাজ্যসভা আর হচ্ছে লোকসভা, তাই তো? এই দুটো হাউসের হচ্ছে কি মেম্বারেরা? দেখো ইলেক্টেড মেম্বার, দু রকমের মেম্বার থাকে, একটা হচ্ছে ইলেক্টেড আর একটা হচ্ছে নমিনেটেড, তাই তো? কে নমিনেট করেন? প্রেসিডেন্ট। তো এই নমিনেটরা কিন্তু পার্টিসিপেট করছে না, ইলেক্টেড মেম্বারেরা পার্টিসিপেট করছে। আর এলএস এর ক্ষেত্রেও তাই, ইলেক্টেড আর হচ্ছে নমিনেটেড। তো এই নমিনেটেডরা পার্টিসিপেট করছে না, দুটো হাউসেরই, পার্লামেন্টে যে দুটো হাউস আছে তার ইলেক্টেড মেম্বারেরা পার্টিসিপেট করছে। আর কারা করছে? ইলেক্টেড মেম্বার্স অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি, মানে হচ্ছে কি বিধানসভা, ঠিক আছে? বিধানসভারও একই রকম, ইলেক্টেড মেম্বার নমিনেটেড মেম্বার। তো ইলেক্টেড মেম্বারেরা পার্টিসিপেট করছে। আর দুটো হচ্ছে ইউটি আসে, দুটো ইউটি কারা? দিল্লি, যদি অপশনে থাকে তখন, এখানে নেই সুতরাং দরকার নেই, দিল্লি আর পুদুচেরি। এদের তো অ্যাসেম্বলি আছে, এদের চিফ মিনিস্টার আছে, তো এরা হচ্ছে প্রেসিডেন্টের ইলেকশনে পার্টিসিপেট করে, ঠিক আছে? তাহলে প্রেসিডেন্টের ইলেকশনে কারা কারা করে? পার্লামেন্টের দুটো হাউসেরই ইলেক্টেড মেম্বারেরা, বিধানসভার মানে লেজিসলেটিভ অ্যাসেম্বলির হচ্ছে ইলেক্টেড মেম্বার্সরা, আর দিল্লি আর পুডুচেরিরও অ্যাসেম্বলির মেম্বারেরা, ঠিক আছে? এখানে এই দুটো অপশনই ঠিক আছে, তাহলে কি হবে? বোথ 1 and 2। অপশন কি হবে? বোথ 1 and 2, ঠিক আছে? নেক্সট দেখো, হু ওয়াজ দ্য সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট কে? প্রথম ভাইস প্রেসিডেন্ট কে? আনসার করো দেখি, প্রথম ভাইস প্রেসিডেন্ট কে? কমেন্টে আনসার করো। সেকেন্ড হচ্ছেন ডক্টর জাকির হুসেন, ওকে? নেক্সট কোয়েশ্চেন দেখো, হু উইল কজ এভরি ইয়ার অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্টস টু লেড বিফোর দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি, মানে বিধানসভা, লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ দ্য স্টেট। হু উইল কজ এভরি অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট, মানে কি বলেছি আগে? অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট মানে হচ্ছে বাজেট, রাইট? তো বাজেটটা হচ্ছে কার পারমিশন নিয়ে হচ্ছে লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে পেশ করা হয়? কার অ্যাসেন্ট নিয়ে? গভর্নরের, রাইট? তাহলে গভর্নর হবে। এটা যদি সেন্টারের ক্ষেত্রে হয় তাহলে কার পারমিশন নিয়ে পেশ করা হয় বাজেট? প্রেসিডেন্টের, ঠিক আছে? তো এটা গভর্নর হলো। গভর্নর শ্যাল, আচ্ছা 4 নম্বর কোয়েশ্চেন দেখো, আ গভর্নর শ্যাল নট উইথস্ট্যান্ডিং উইথ দ্য এক্সপায়ারেশন অফ হিজ টার্ম কন্টিনিউ টু হোল্ড অফিস। গভর্নরের টার্ম এক্সপায়ারেশন হয়ে গেছে, 5 বছরের যে টার্ম আছে গভর্নরের, 5 বছরের টার্ম হয়তো অফিস 5 বছরই হোল্ড করে, সেটা এক্সপায়ার করে গেছে। তা কতদিন অবধি তিনি হচ্ছে অফিস হোল্ড করে থাকতে পারবেন? প্রেসিডেন্টের কনসেন্ট, নাকি লেজিসলেটিভ সেক্রেটারি টেক্স চার্জ, মানে তার জায়গায় লেজিসলেটিভ সেক্রেটারি চার্জ নেবেন, নাকি হি শি হ্যাজ এইড অ্যান্ড অ্যাডভাইস অফ দ্য চিফ মিনিস্টার, চিফ মিনিস্টারের এইড অ্যাডভাইসে কাজ করবেন, নাকি হিজ অর হার সাকসেসর এন্টার হিজ অর হার অফিস, নাকি যতদিন তার সাকসেসার্স আসছে, পরের যিনি গভর্নর হবেন তিনি যতদিন না আসছেন ততদিন এই আগের গভর্নরই কাজ করতে পারবেন। তো এটাই হবে অপশন, এটাই হবে রাইট অপশন, অপশন ডি, যে প্রেসিডেন্টের কনসেন্ট এইসব কিছুই নয়, গভর্নরের টার্ম 5 বছর, 5 বছর এক্সপায়ার হয়ে গেলেও তিনি কতদিন অফিস হোল্ড করবেন? যতক্ষণ না তার সাকসেসর মানে পরের যিনি গভর্নর হবেন
তিনি যতদিন না অফিসে আসছেন ততদিন এই আগের গভর্নরই চার্জে থাকবেন। বোঝা গেছে? নেক্সট কোয়েশ্চেন দেখো, which of the following article of the Indian Constitution deal with the relationship between the Prime Minister and the President? প্রেসিডেন্ট আর প্রাইম মিনিস্টারের হচ্ছে রিলেশনশিপ, সেটা কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? দেখো অপশন এলিমিনেট করলেই হচ্ছে বেরিয়ে যাবে। 35 নম্বর, এটা 35 নম্বর হচ্ছে কি আছে? ফান্ডামেন্টাল রাইট, তাই তো? পার্লামেন্ট হচ্ছে ফান্ডামেন্টাল রাইটে যা আছে তাতে চেঞ্জ করতে চাইলে, অ্যামেন্ডমেন্ট করতে চাইলে সেটা 35 এর আন্ডারে করতে পারবে, রাইট? 25-এ কি আছে? ফ্রিডম অফ রিলিজিয়ান, তাই তো? যে কোনো ধর্ম আমরা গ্রহণ করতে পারি, প্র্যাকটিস করতে পারি, প্রোপাগেট করতে পারি, সেটা 25 নম্বর। আর 45 নম্বর আর্টিকেলে কি আছে? 6 বছর পর্যন্ত বাচ্চাকে আর্লি চাইল্ডহুড কেয়ার আর এডুকেশন প্রোভাইড করতে হবে। তাহলে 75 নম্বর আর্টিকেলেই হচ্ছে প্রেসিডেন্ট আর প্রাইম মিনিস্টারের রিলেশনশিপ আছে, তাই তো? তাহলে কি হবে? প্রাইম মিনিস্টার আর প্রেসিডেন্টের হচ্ছে রিলেশনশিপ 75 নম্বর আর্টিকেল। ওকে, নেক্সট দেখো, when the president of India keeps a bill, president of India keeps a bill except money bill or constitutional amendment bill pending for an indefinite period, it is called president money bill আর constitutional amendment bill কে পেন্ডিং করে রাখতে পারবেন না। বুঝতে পেরেছো? মানে হয় তিনি হ্যাঁ বলবেন, নালে তিনি না বলবেন, এই দুটোই অপশন। এই দুটো বিলের ক্ষেত্রে, মানি বিল আর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলের ক্ষেত্রে দুটো অপশন, হয় তিনি বিলে হ্যাঁ বলবেন, নালে তিনি না বলবেন। এখানে কি বলছে? when the president of India keeps a bill pending for an indefinite period, মানে কি বলবো, কোনো সময়ের বাধা নেই, অনেক দিন অবধি হচ্ছে বিল ধরো পেন্ডিং ফেলে রেখে দিয়েছে, কোনো হ্যাঁও বলছে না, নাও বলছে না, রিকনসিডার করার কথাও বলছে না, কোনো অ্যাকশনই নিচ্ছে না বিলের উপরে, তো সেটা কি ভেটো হয়? অ্যাবসলিউট ভেটো হয়, নাকি অ্যামেন্ডেটরি ভেটো হয়, নাকি পকেট ভেটো হয়, নাকি সাসপেন্সিভ ভেটো হয়? তো কি হয়? পকেট ভেটো হয়, ঠিক আছে? দেখো আমাদের অ্যাকচুয়ালি ভেটো হচ্ছে 4 রকমের ভেটো হয়, তাই তো? আমরা কি জানি? 4 রকমের ভেটো হয়। কি কি? একটা হয় অ্যাবসলিউট ভেটো, অ্যাবসলিউট ভেটো। 2 নম্বর দেখো এখানে একটা আছে সাসপেন্সিভ ভেটো, আর হয় পকেট ভেটো। আরো এক রকমের ভেটো হয়, সেটা হচ্ছে কি? কোয়ালিফাইড ভেটো, যেটা ইন্ডিয়ান প্রেসিডেন্টের নেই। কোয়ালিফাইড ভেটো ইন্ডিয়ান প্রেসিডেন্টের নেই। কোন দেশের প্রেসিডেন্টের আছে? ইউএস এর প্রেসিডেন্টের আছে কোয়ালিফাইড ভেটো। আমাদের ইন্ডিয়ান প্রেসিডেন্টের কটা ভেটো আছে? 3 রকম, অ্যাবসলিউট, সাসপেন্সিভ, পকেট ভেটো। ঠিক আছে, অ্যাবসলিউট কি? ধরো কোনো বিল হচ্ছে দুটো হাউস থেকে, বিল কি হয়? বিল যে কোনো একটা হাউসে ইন্ট্রোডিউস হয়, সেখান থেকে পাস হয়ে গিয়ে প্রেসিডেন্টের কাছে যায় তার সিগনেচারের জন্য, তবেই তো অ্যাক্ট হবে। তো সেখানে ধরো বিলটা গেছে, তিনি ধরো না বলে দিলেন, প্রথম ক্ষেত্রেই বললেন যে বিলে সাইন করলেন না, সেটা হচ্ছে তার অ্যাবসলিউট ভেটো। ঠিক আছে, উইথহোল্ড হিজ অ্যাসেন্ট, না বলে দেওয়া বিলে, সেটা অ্যাবসলিউট ভেটো। সাসপেন্সিভ ভেটো কি? তিনি হচ্ছেন রিকনসিডার করার জন্য হাউসকে ফেরত পাঠালেন, কিন্তু হাউস যদি রিকনসিডার না করেই আবার বিল ফেরত পাঠিয়ে দেয়, তাহলে সেখানে কি হয়ে যাবে? প্রেসিডেন্টকে হ্যাঁ বলতেই হবে, দ্যাট ইজ সাসপেন্সিভ ভেটো। আর পকেট ভেটোটা কি জানলাম আমরা? যে ইনডেফিনিট পিরিয়ডের জন্য বিলের উপরে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না, হ্যাঁও বলছেন না, নাও বলছেন না, বা রিকনসিডার করতেও বলছেন না, তো সেটা হয়ে যায় পকেট ভেটো। আর পকেট ভেটো কোথায় অ্যাপ্লাই করতে পারবেন না? মানি বিল আর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলে, হয় তিনি হ্যাঁ বলবেন, নালে না বলবেন, এই দুটোই অপশন থাকে প্রেসিডেন্টের কাছে। তাহলে এটার আনসার কি হলো? পকেট ভেটো অফ দ্য প্রেসিডেন্ট। Next দেখো, the President of India decide on the question as to disqualification of members of Parliament in consultation with the পার্লামেন্টের যারা মেম্বার হয়েছেন তাদেরকে ডিসকোয়ালিফাই কে করেন? প্রেসিডেন্ট করেন। তো তিনি কার সাথে কনসাল্ট করবেন সেই ডিসকোয়ালিফাই করার জন্য? তিনি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সাথে ডিসকাস করবেন ব্যাপারটা। বুঝতে পেরেছো? নেক্সট কোয়েশ্চেন দেখো,
which article of the Indian Constitution lays the condition the president once elected shall not be member of either the houses of parliament or state legislature? ঠিক আছে, পার্লামেন্টের রাজ্যসভা বা লোকসভা, স্টেটের হচ্ছে কি বিধানসভা বা বিধান পরিষদ, একজন মেম্বার ধরো প্রেসিডেন্ট হয়ে গেলেন, তিনি এই চারটে হাউসের কারোরই মেম্বার থাকতে পারবেন না। সেটা কত নম্বর আর্টিকেল বলছে? সেটা বলছে 59 নম্বর আর্টিকেল। এটা অ্যাকচুয়ালি এটা কি, এটা তো কন্ডিশন একটা, তাই তো? 59 নম্বর আর্টিকেলে কি আছে? কন্ডিশন অফ দ্য অফিস অফ প্রেসিডেন্ট, তাই তো? প্রেসিডেন্টের অফিসের কন্ডিশন কি? কন্ডিশন তিনি প্রেসিডেন্ট একবার হয়ে গেলে লোকসভা বা রাজ্যসভা বা বিধানসভা বিধান পরিষদের মেম্বার থাকতে পারবেন না। সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 59। 79 এ কি আছে? কনস্টিটিউশন অফ পার্লামেন্ট, তো কনস্টিটিউশন অফ পার্লামেন্ট, ঠিক আছে। আচ্ছা 80 কি আছে? 80 আছে রাজ্যসভা। রাজ্যসভার অ্যাকচুয়ালি কম্পোজিশন কি? কম্পোজিশন ম্যাক্সিমাম স্ট্রেংথ হচ্ছে 250 আর প্রেজেন্ট স্ট্রেংথ কত? 245, রাইট। আর 62 কি আছে? প্রেসিডেন্টের হচ্ছে টার্ম এক্সপায়ার হয়ে যাওয়ার পরে 6 মাসের মধ্যে ইলেকশন করতে হবে, সেইটা বলছে আর্টিকেল নাম্বার 62, রাইট। তাহলে এটার আনসার কি হলো? 59 কন্ডিশন টু দ্য অফিস অফ দ্য প্রেসিডেন্ট। নেক্সট দেখো, the governor of an Indian state before entering upon his office takes an oath or affirmation before। একজন গভর্নর ইন্ডিয়ান স্টেটের, ঠিক আছে, গভর্নর কোথাকার হন? একটা স্টেটেরই তো হন, স্টেটের হেড বলা যায়, তাই তো? ডিজিওর হেড, ডিফ্যাক্টো মানে রিয়েল এক্সিকিউটিভ হেড নয়, নমিনাল, ঠিক আছে। তো স্টেটের গভর্নর তার অফিসে এন্টার হওয়ার আগে ওথ নেন, তো সেটা কার সামনে নেন? চিফ জাস্টিস অফ দ্য হাই কোর্ট এক্সারসাইজিং জুরিসডিকশন ইন রিলেশন টু দ্য স্টেট, নাকি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, নাকি চিফ মিনিস্টার? দেখো চিফ মিনিস্টার তো আর ওথ দেওয়া হবে না গভর্নরকে, প্রাইম মিনিস্টারও দেওয়া হবে না, হয় প্রেসিডেন্ট নালে চিফ জাস্টিস, তাই তো? তো এটা দেখো চিফ জাস্টিসই হবে। হ্যাঁ, যে স্টেটের উনি কার্যভার নেবেন সেই স্টেটেরই হচ্ছে হাইকোর্টের চিফ জাস্টিস, উনার শপথ বাক্য পাঠ করাবেন, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, who among the following served the shortest tenure as the Prime Minister of India? এই নিচের দেওয়া অপশনগুলোর মধ্যে কে শর্টেস্ট টাইম অ্যাজ পিএম হিসেবে সার্ভ করেছেন? তিনি হবেন অ্যাকচুয়ালি চন্দ্রশেখর। কতদিন? 10th নভেম্বর 1990 থেকে 21st জুন 1991, ঠিক আছে। চন্দ্রশেখর কতদিন অফিস হোল্ড করছিলেন? 10th নভেম্বর 1990 থেকে 2nd জুন, মানে 1 বছরেরও কম টাইম পিরিয়ড, রাইট। 1991 he was the 8th PM of India, ঠিক আছে, 8th PM of India। তাহলে কি হলো? শর্টেস্ট টেনিওর চন্দ্রশেখর, ঠিক আছে। দেখো নেক্সট কোয়েশ্চেন, which of the following statement about the vice president of India is incorrect? কোনটা স্টেটমেন্টগুলোর মধ্যে ইনকারেক্ট? সবসময় বলেছি কোয়েশ্চেন ভালো করে পড়বে, কোনটা ভুল জানতে চেয়েছে, রাইট। বলছে কি, ফার্স্ট অপশন, মেম্বার অফ দ্য স্টেট লেজিসলেচার ডু নট টেক পার্ট ইন হিজ ইলেকশন। স্টেট লেজিসলেচার মানে হচ্ছে বিধানসভা আর বিধান পরিষদ, এই দুটো হাউস তো স্টেটের, তো এরা পার্টিসিপেট করে না, এটা ঠিক স্টেটমেন্ট। কিন্তু দেখো আমি কি বললাম, প্রেসিডেন্টের ইলেকশনে কারা পার্টিসিপেট করে? লোকসভা আর রাজ্যসভার ইলেক্টেড মেম্বারেরা, আর হচ্ছে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি মানে বিধানসভার ইলেক্টেড মেম্বারেরা, রাইট। ভাইস প্রেসিডেন্ট ভিপির ইলেকশনে কি হয় না, স্টেটের কোনো ফাংশনই নেই এখানে, ঠিক আছে। কার ফাংশনে চলে আসবে? দুটো হাউসের, শুধু লোকসভা আর রাজ্যসভার ইলেক্টেড অ্যান্ড নমিনেটেড দুজনই পার্টিসিপেট করবে, ঠিক আছে, ইলেক্টেড অ্যান্ড নমিনেটেড, রাইট। এখানেও তাই, ইলেক্টেড আর নমিনেটেড।
লোকসভার আর রাজ্যসভার ইলেক্টেড মেম্বারেরাই, ইলেক্টেড অ্যান্ড নমিনেটেড মেম্বারেরাই ভিপির ইলেকশনে পার্টিসিপেট করে, স্টেটের কোনো ফাংশন এখানে নেই। তো এটা স্টেটমেন্টটা ঠিক। হি অ্যাক্ট অ্যাজ দ্য এক্স অফিসিও চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা। দেখো ভাইস প্রেসিডেন্ট বাই ডিফল্ট হচ্ছে রাজ্যসভার চেয়ারম্যান হয়ে যান, তাই তো? তো এটাও ঠিক স্টেটমেন্ট তাহলে। The vice president is elected for 5 years, হ্যাঁ 5 years এর জন্য ইলেক্টেড হন, এটাও ঠিক স্টেটমেন্ট। তাহলে পরের অপশনই ভুল হবে স্বাভাবিকভাবেই। He can be removed from his office by the president approved through a resolution passed by the Lok Sabha and Rajya Sabha। দেখো তাকে রিমুভ প্রেসিডেন্ট করতে পারেন না, প্রথম কথা এটা, ঠিক আছে? তাকে পার্লামেন্টই হচ্ছে রিমুভ করতে পারবে। তো এই অপশনটাই হচ্ছে ভুল, ঠিক আছে? তিনি প্রেসিডেন্ট দ্বারা রিমুভড হন না, তিনি তার রেজিগনেশন দেন বটে প্রেসিডেন্টকে, কিন্তু তিনি রিমুভড হন না বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে? আর তার ইলেকশনে আমি কি বললাম, লোকসভা রাজ্যসভার ইলেক্টেড অ্যান্ড নমিনেটেড মেম্বারেরা পার্টিসিপেট করেন, স্টেটের হাউসের, স্টেট লেজিসলেচারের হাউসের কোনো ফাংশন নেই। ওকে, নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য মিনিমাম এজ ইন ইয়ার্স a person should be if he or she is willing to be appointed as the governor of a state in India। একজন গভর্নর, যে কেউ গভর্নর হতে পারে স্টেটের, ঠিক আছে? তার মানে এইসব পোস্টগুলোর জন্য সেরকম কিছু ক্রাইটেরিয়া দেওয়া নেই। একটা ক্রাইটেরিয়া হচ্ছে তাকে ইন্ডিয়ার সিটিজেন হতে হবে, ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, আর কি তার এজটা। তো গভর্নরের ক্ষেত্রে এজ হয় 35 ইয়ার, শুধু গভর্নর না, গভর্নর, ভাইস প্রেসিডেন্ট আর প্রেসিডেন্ট, এই তিনজনের জন্যই 35 ইয়ার্স এজ অ্যান্ড ইন্ডিয়ান সিটিজেন হলেই, তুমিও যদি 35 ইয়ার্স অফ এজ হও, ইন্ডিয়ান সিটিজেন হও, তো তুমিও গভর্নর হিসেবে নিজেকে করতে পারো, ঠিক আছে? তো তাহলে মিনিমাম এজ কত হবে? 35 ইয়ার্স হতে হবে, ঠিক আছে? নেক্সট, হু অ্যাডমিনিস্টার্ড দ্য ইউনিয়ন টেরিটরিজ অফ ইন্ডিয়া? কটা ইউনিয়ন টেরিটরি আছে ভারতে? কটা? 8টা, রাইট? তো কে অ্যাডমিনিস্টার করেন? প্রেসিডেন্টই অ্যাডমিনিস্টার করেন, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর কারেক্ট? কারেক্ট জানতে চেয়েছে, ঠিক আছে? রিগার্ডিং রিমুভাল অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। প্রেসিডেন্টকে রিমুভ করতে গেলে মানে ইমপিচ করতে গেলে, রাইট? তো ইমপিচ করতে গেলে কি বলছে, এই স্টেটমেন্টগুলোর মধ্যে কোনটা কারেক্ট? তো ফার্স্ট স্টেটমেন্ট দেখো, দ্য ইমপিচমেন্ট প্রসেস ক্যান বি ইনিশিয়েট ইন এইদার হাউস অফ দ্য পার্লামেন্ট। পার্লামেন্টের দুটো হাউস, লোকসভা রাজ্যসভা, যে কোনো হাউসে সেই বিলটাকে, মানে ইমপিচমেন্ট বিলটাকে, আগে আমাকে বলো যে প্রেসিডেন্টের ইমপিচমেন্ট কত নম্বর আর্টিকেল? আচ্ছা আমিই বলে দিচ্ছি, তোমরা তো বলো না। আর্টিকেল 61, ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট, রাইট? তো সেটা, এই ইমপিচমেন্ট বিলটা পার্লামেন্টের লোকসভা বা রাজ্যসভার যে কোনো হাউসে ইনিশিয়েট করা যেতে পারে, দ্যাট ইজ কারেক্ট স্টেটমেন্ট। নেক্সট দেখো, দ্য ইমপিচমেন্ট চার্জেস মাস্ট বি সাইন বাই 1/3 মেম্বার অফ দ্য হাউস ইন হুইচ দ্য প্রসেস ইজ ইনিশিয়েটেড। ধরো লোকসভায় যদি ইনিশিয়েট হয়ে থাকে তাহলে লোকসভায়, যদি রাজ্যসভায় ইনিশিয়েট হয়ে থাকে রাজ্যসভায়। তো সেটা কি 1/3 মেম্বার সাইন করে? না, 1/4 মেম্বার সাইন করতে হয়। তো এই স্টেটমেন্টটা ভুল। কি বললাম, যে হাউসে ইনিশিয়েট হয়েছে সেই হাউসের যা স্ট্রেংথ, তার হচ্ছে 1/4 মেম্বারকে সেই বিলে সাইন করতে হবে। দ্য ইমপিচমেন্ট প্রসেস, আ 30 days নোটিস শুড বি গিভেন টু দ্য প্রেসিডেন্ট। এই ইমপিচমেন্ট প্রসেসের জন্য 14 দিনের অ্যাকচুয়ালি নোটিস দেওয়া হয়, ঠিক আছে? 14 days-এর। তাহলে আমরা এটাও দেখছি ভুল আছে, রাইট? 30 দিনের বলছে, তো এটাও ভুল। নেক্সট দেখো, দ্য ইমপিচমেন্ট রেজলিউশন ইজ পাসড বাই আ মেজরিটি অফ 2/3 অফ দ্য টোটাল মেম্বারশিপ অফ দ্যাট হাউস। হ্যাঁ, যে হাউসেই যাক না কেন বিলটা, সেখান থেকে 2/3 মেজরিটি দিয়ে ফাইনালি পাস করাতে হবে। তো ইমপিচমেন্ট প্রসিডিওর কি বললাম, পার্লামেন্টের যে কোনো হাউসে ইনিশিয়েট হতে পারে, 14 দিনের অ্যাডভান্স নোটিস দেওয়া হয়, বিলটাকে সমর্থন করতে হবে 1/4 মেম্বারকে, তবেই ফার্দার প্রসিডিওরে, যে ফার্দার প্রসিডিওরে কি আছে, যে 2/3 মেম্বারকে সেই বিলে
মানে সেইটাতে সম্মতি দিতে হবে, তবেই প্রেসিডেন্টের পোস্ট ইমপিচড হবে। ঠিক আছে, আর একটা জিনিস বলে রাখি যে প্রেসিডেন্টের ইমপিচমেন্টে কারা পার্টিসিপেট করে। দেখো ইলেকশনে পার্টিসিপেট করছিল শুধু ইলেক্টেড মেম্বার অফ দ্য বোথ হাউস আর হচ্ছে বিধানসভার ইলেক্টেড মেম্বারেরা। এখানে কিন্তু বিধানসভার আর কোনো ফাংশন নেই ইমপিচমেন্টে। ইমপিচমেন্টে হচ্ছে লোকসভা রাজ্যসভার হচ্ছে ইলেক্টেড আর নমিনেটেড দুজনেই পার্টিসিপেট করতে পারে। বুঝতে পেরেছো? তো এখানে তাহলে এই স্টেটমেন্টটাও ঠিক। তো এখানে কোনটা কোনটা কারেক্ট জানতে চেয়েছে, রাইট? এ আর ডি হচ্ছে কারেক্ট, তো অপশন ডি ইজ কারেক্ট। নেক্সট দেখো, হু অ্যাডমিনিস্টার ওথ অফ অফিস অফ দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ভাইস প্রেসিডেন্টের শপথ বাক্য কে পাঠ করান? ভাইস প্রেসিডেন্টের শপথ বাক্য কে পাঠ করান? দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, রাইট? দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। নেক্সট কোয়েশ্চেন দেখো, হু হোল্ড দ্য অথরিটি of transferring judges from one high court to another high court। ধরো একটা স্টেটের হাইকোর্ট, ধরো কলকাতা হাইকোর্টই ধরে নিলাম, তো কলকাতা হাইকোর্টের একজন জাজকে সরিয়ে দিয়ে গুয়াহাটি হাইকোর্টের হচ্ছে জাজ করে দেওয়া, সেটা কে করতে পারেন? দেখো আর্টিকেল 222 আর্টিকেল 222 বলছে যে একজন জাজ অফ হাইকোর্ট ট্রান্সফার টু আনাদার হাইকোর্ট। ঠিক আছে, তিনি কে করতে পারেন? দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আর্টিকেল 222 আন্ডারে একজন জাজকে, হাইকোর্টের জাজকে অন্য হাইকোর্টে ট্রান্সফার করতে পারেন। ঠিক আছে, নেক্সট দেখো, আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন শ্যাল দ্য এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য ইউনিয়ন বি ভেস্টেড ইন দ্য প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের এক্সিকিউটিভ পাওয়ার কত নম্বর আর্টিকেলে আছে সেইটা মুদ্রা কথা জানতে চেয়েছে, অনেক ঘুরিয়ে ফিরিয়ে কিছু লিখেছে, আমার জানার দরকার নেই। জানতে চেয়েছে প্রেসিডেন্টের এক্সিকিউটিভ পাওয়ার কত নম্বর আর্টিকেল। আর্টিকেল নাম্বার 53-তে হচ্ছে এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট। দেখো 52 নম্বর আর্টিকেলে বলছে যে প্রেসিডেন্টের পোস্টটা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। কি বললাম? 52-তে কি আছে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, 53-তে কি আছে? এক্সিকিউটিভ পাওয়ার। 54-তে কি আছে? 54-তে আছে ইলেকশন। কি আছে? ইলেকশন। আর 55 নম্বর এই যে এইটা হচ্ছে ম্যানার অফ ইলেকশন। কোন ম্যানারে হচ্ছে ইলেকশনটা হয়? ম্যানার অফ ইলেকশন। ঠিক আছে, আচ্ছা নেক্সট 56-তে কি আছে? 56-তে আছে টার্ম। কত বছরের টার্ম? 5 ইয়ার্স, রাইট? আচ্ছা 58 নম্বরে কি আছে? কোয়ালিফিকেশন। কি কোয়ালিফিকেশন লাগে? ইন্ডিয়ার সিটিজেন হতে হয় আর 35 ইয়ার্স অফ এজ হতে হয়, তাই তো? আগেই যখন গভর্নর বলছিলাম তখন, তো এটার আনসার হবে 53, দ্যাট ইজ অপশন সি। নেক্সট কোয়েশ্চেন দেখো, হুজ প্রায়ার রেকমেন্ডেশন ইজ রিকোয়ার্ড টু ইন্ট্রোডিউস মানি বিল? কোথায়? না স্টেট লেজিসলেচারে। স্টেটের লেজিসলেচারে মানি বিল ইন্ট্রোডিউস করতে গেলে কার প্রায়ার রেকমেন্ডেশন লাগে? কার লাগে? গভর্নরের লাগে। দেখো সেন্টারে মানি বিল ইন্ট্রোডিউস করতে গেলে প্রেসিডেন্টের প্রায়ার রেকমেন্ডেশন লাগে, আর স্টেটের ক্ষেত্রে হচ্ছে গভর্নরের প্রায়ার রেকমেন্ডেশন লাগে। ঠিক আছে, next, which of the following articles in the Constitution of India provide protection of President and Governor and Raj Pramukh? কাকে কাকে প্রোটেকশন দিচ্ছে? রাজ প্রমুখ, গভর্নর আর প্রেসিডেন্টকে কত নম্বর আর্টিকেল প্রোটেকশন দিচ্ছে? যখন আমি ফান্ডামেন্টাল রাইট পড়াচ্ছিলাম তখন বলেছিলাম যে হচ্ছে আর্টিকেল 14 কি বলছে? যে ইকুয়ালিটি বিফোর ল আর ইকুয়াল প্রোটেকশন অফ ল, তাই তো? আইনের চোখে সবাই সমান, আইনের ঊর্ধ্বে কেউ নয়। তো কিন্তু কিছু পোস্ট আছে যারা আইনের ঊর্ধ্বে। কারা তারা? প্রেসিডেন্ট, গভর্নর আর রাজ। কত নম্বর আর্টিকেল প্রোটেকশন দিচ্ছে? আর্টিকেল 361, 361 এদেরকে প্রোটেকশন দিচ্ছে যারা আইনের ঊর্ধ্বে। নেক্সট, which of the following statement are incorrect? কি ভুল কোনটা জানতে চেয়েছে? ফিচার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। ইন্ডিয়ান কনস্টিটিউশনে এই স্টেটমেন্টগুলোর মধ্যে কোনটা ভুল? The Constitution empower Prime Minister to proclaim 3 types of emergency. Prime Minister কি emergency লাগাতে পারেন? পারেন কি? পারেন না তো, প্রেসিডেন্ট পারেন। প্রশ্ন করি একটা, 3টে এমার্জেন্সি আছে, 3টে এমার্জেন্সির আর্টিকেল আর কি এমার্জেন্সি কমেন্টে লেখো। তো প্রেসিডেন্ট, তার মানে এই স্টেটমেন্ট ভুল। রিজার্ভেশন পলিসি ইজ দেয়ার টু আপলিফট দ্য ডিসঅ্যাডভান্টেজ সেকশন অফ সোসাইটি। রিজার্ভেশন পলিসি কেন আনা হয়েছে দেশে? এই যে রিজার্ভেশন দেওয়া হয়, ওয়েট আ মিনিট, এসসি এসটি আর ওবিসিদেরকে
গভর্নমেন্ট এমপ্লয়মেন্টে নানা জায়গায় এডুকেশনাল ইনস্টিটিউশনে ভর্তির ক্ষেত্রে। তো সেই যে রিজার্ভেশন পলিসিটা কেন না, সেই যে ডিসঅ্যাডভান্টেজ সেকশন আছে সোসাইটি তাদেরকে যেন মূল স্রোতে ফিরিয়ে আনা যায়, আপলিফট করানো যায়, তো সেটা তো ঠিক। নেক্সট দেখো, সুপ্রিম কোর্ট হ্যাজ নো পাওয়ার অফ জুডিশিয়াল রিভিউর কোনো পাওয়ার নেই সুপ্রিম কোর্টের। জুডিশিয়াল রিভিউর তো পাওয়ার আছে সুপ্রিম কোর্ট, তাহলে এটা ভুল স্টেটমেন্ট। নেক্সট দেখো, দ্য কনস্টিটিউশন প্রোভাইড ফর ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফরেজ। কনস্টিটিউশন প্রোভাইড করছে মানে 18 বছর বয়স হলে আমরা ভোট দিতে পারবো, সেটা তো কনস্টিটিউশন দিচ্ছে। তাহলে কোনটা কোনটা ভুল ইনকারেক্ট জানতে চেয়েছে, 1 আর 3 ভুল, তাহলে অপশন বি ইজ কারেক্ট অপশন। নেক্সট দেখো, আফটার হাউ মেনি ডেজ অফ অ্যাবসেন্স ফ্রম পার্লামেন্ট উইদাউট পারমিশন উইল আ মেম্বার অফ পার্লামেন্ট বি ডিসকোয়ালিফাইড। বলছে যে পার্লামেন্টে পারমিশন ছাড়া একজন পার্লামেন্টের মেম্বার, ধরো ওই যাদবপুর কনস্টিটিউয়েন্সিরই একজন মেম্বার, যিনি কিনা পার্লামেন্টে কোনো পারমিশন না নিয়ে কতদিন অবধি অ্যাবসেন্ট থাকতে পারবেন, দেখো 60 দিনের বেশি থাকলে তার হচ্ছে মেম্বারশিপ বাতিল হয়ে যাবে। ঠিক আছে, একজন মেম্বার সে যদি প্রায়র পারমিশন না নিয়ে 60 দিন অবধি অ্যাবসেন্ট থাকে তাহলে তার ক্যান্ডিডেচার বাতিল হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, the first hour of a sitting of the house allotted for asking and answering of question is called। প্রথম ঘন্টা, একটা দিনের কাজ শুরু হলো ধরো 11টার সময়, ঠিক আছে, তো সেই প্রথম ঘন্টাটা কিসের জন্য অ্যালটেড করা আছে, কিসের জন্য, কোয়েশ্চেন আওয়ারের জন্য। কিসের জন্য, কোয়েশ্চেন আওয়ার। প্রথম ঘন্টাটা কোয়েশ্চেন আওয়ারে 3 রকমের কোয়েশ্চেন করা যায়। একটা হচ্ছে কি স্টার্ড কোয়েশ্চেন, একটা হয় আনস্টার্ড কোয়েশ্চেন, আর একটা হয় শর্ট নোটিশ কোয়েশ্চেন। ঠিক আছে, আর এটা প্রাইভেট, এই যে 3টে স্টার্ড, আনস্টার্ড আর শর্ট নোটিস প্রাইভেট মেম্বারেরা হচ্ছে মিনিস্টারদের করতে পারেন। প্রাইভেট মেম্বার মানে যারা সরকার গঠন করেনি, ধরো বিজেপি এখন সরকার গঠন করেছে পার্লামেন্টে, তাহলে হচ্ছে তোমার কংগ্রেস, তৃণমূল, এরা হচ্ছে প্রাইভেট, এই যে দলের মেম্বারেরা তারা প্রাইভেট মেম্বার, তারা যদি কোনো মিনিস্টারকে কোয়েশ্চেন করে এই আন্ডারে কোয়েশ্চেন করতে পারবে। ঠিক আছে, স্টার্ড কোয়েশ্চেন হচ্ছে গ্রিন কালারের পেপারে করা হয়, ঠিক আছে, গ্রিন, আর আনস্টার্ড হচ্ছে হোয়াইট, আর এটা হচ্ছে লাইট পিঙ্ক। ঠিক আছে, এখানে কি হয়, এটাতে হচ্ছে ওরাল আনসার দেয়, মিনিস্টার কিসে আনসার দেয়, ওরালি আনসার দেন, তো সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন আবার হবে। কিন্তু আনস্টার্ডের ক্ষেত্রে কোনো রিটেন আনসার দিতে হয়, তো সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন হবে না। আর শর্ট নোটিস কোয়েশ্চেন হচ্ছে 10 দিনেরও কম সময়ের নোটিসে হচ্ছে কোয়েশ্চেন করা হয়। আর প্রাইভেট মেম্বারকেও কোয়েশ্চেন করা যায়, সেটা ইয়েলো পেপারে করা হয়, সেখানেও হচ্ছে উত্তর দেন প্রাইভেট মেম্বারেরা। ঠিক আছে, এটা হচ্ছে কোয়েশ্চেন আওয়ারের 3 রকমের হয়, স্টার্ড কোয়েশ্চেন, আনস্টার্ড কোয়েশ্চেন আর শর্ট নোটিস কোয়েশ্চেন। আর এগুলো যেগুলো আছে সেগুলো একটু বলি, পরীক্ষায় আসতে পারে, অপশন থেকেই কোয়েশ্চেন আসবে হয়তো। তো দেখো, একটা আছে 0 আওয়ার, কোয়েশ্চেন আওয়ার, ঠিক আছে, কোয়েশ্চেন আওয়ার, আর যতক্ষণ না নেক্সট এজেন্ডা উঠছে, ঠিক আছে, এই যে টাইম পিরিয়ডটা এটা হচ্ছে 0 আওয়ার। এটা হচ্ছে 0 আওয়ার। এখানে কি হয়, এখানে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, আটমোস্ট পাবলিক ইম্পর্টেন্ট টপিক, যেটা ডিসকাশন খুব দরকার, যেটা নোটিশ দেওয়া সম্ভব হয়নি, সেইটা এই 0 আওয়ারে ডিসকাস করা হয়। ঠিক আছে, কি বললাম তাহলে, যেটা আটমোস্ট ইম্পর্টেন্ট থিং, যেটা ডিসকাশনের দরকার আছে, সেটাই 0 আওয়ারে করা হয়। কোনটাকে বলে, কোয়েশ্চেন আওয়ার থেকে নেক্সট এজেন্ডা ওঠা অবধি, কোয়েশ্চেন আওয়ারের পর থেকে, তো সেই টাইম পিরিয়ডটা হচ্ছে 0 আওয়ার। ঠিক আছে, এরপর সেন্সার মোশন কি, কোনো মিনিস্টার বা কাউন্সিল অফ মিনিস্টার বা 2-4 জন মিনিস্টারকে হচ্ছে সেন্সার করা হয়। ঠিক আছে, সেন্সার মোশন যদি পাস হয়ে যায় তাহলে সেই মিনিস্টারকে রিজাইন করে দিতে হবে। আর হচ্ছে প্রিভিলেজ মোশন, ধরো কোনো এগুলো মিনিস্টারদের ওপরে, মিনিস্টারের ধরো সে যে প্রিভিলেজ পাচ্ছে সেগুলোর ধরো অ্যাব ইউজ করছে, পার্লামেন্টারি যে প্রিভিলেজগুলো পাচ্ছে সেগুলোর অ্যাব ইউজ করছে, তখন কোনো প্রাইভেট মেম্বারই এই প্রিভিলেজ মোশন পাস করতে মানে আনতে পারেন পার্লামেন্টে। ঠিক আছে, এটার আনসার কি হবে, কোয়েশ্চেন আওয়ার। নেক্সট দেখো,
Which of the following articles of the Constitution of India provide that the governor appoint the chief minister and later the chief minister recommends the appointment of the minister to the governor? কোয়েশ্চেনটা হচ্ছে কি, প্রথমে হচ্ছে চিফ মিনিস্টারকে অ্যাপয়েন্ট করেন গভর্নর, তারপরে গভর্নরই হচ্ছে অন্যান্য মিনিস্টারদের মানে কাউন্সিল অফ মিনিস্টারকে অ্যাপয়েন্ট করেন, কিন্তু রেকমেন্ডেশনটা কে দেন? চিফ মিনিস্টারই দেন। সেটা কত নম্বর আর্টিকেলে বলছে? সেটা বলছে 164। 164 কি বলছে? গভর্নর অ্যাপয়েন্ট করেন সিএম কে আর সিএম রেকমেন্ড করেন কাউন্সিল অফ মিনিস্টারকে, যাদেরকে অ্যাপয়েন্ট করেন গভর্নর। ঠিক আছে, 63 তে কি আছে? 163 তে কাউন্সিল অফ মিনিস্টার এইড অ্যান্ড অ্যাডভাইস দ্য গভর্নর। ঠিক আছে, আচ্ছা 165 তে কি আছে? অ্যাডভোকেট জেনারেল অফ স্টেটেই তো থাকেন, সেন্টারে অ্যাটর্নি জেনারেল থাকেন। হাইয়েস্ট ল অফিসার মানে লিগাল ফিল্ডে যা অ্যাডভাইস দরকার গভর্নমেন্টের, স্টেট গভর্নমেন্টের কে দেবেন? অ্যাডভোকেট জেনারেল অফ স্টেট। 167 এ ডিউটিজ অফ সিএম মানে হচ্ছে চিফ মিনিস্টারের হচ্ছে ডিউটিজ হচ্ছে 167 এ। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, what is the most powerful weapon that enables the parliament to ensure executive accountability? এই যে পার্লামেন্টে যারা মিনিস্টার হয়েছে তাদের কিছু এক্সিকিউটিভ অ্যাকাউন্টেবিলিটি তো আছে নাকি, কাজ হচ্ছে না, তো সেটার মোস্ট ইম্পর্টেন্ট অ্যাকাউন্টেবিলিটি কি হতে পারে না? নো কনফিডেন্স মোশন। প্রাইভেট মেম্বার বা অপোজিশন কি করতে পারে? অনাস্থা প্রস্তাব আনতে পারে, যে তখন যদি সেই অনাস্থা প্রস্তাব যদি হাউস থেকে পাস হয়ে যায় তাহলে কিন্তু গভর্নমেন্টই পড়ে যাবে। ঠিক আছে, তার মানে কি আমাদের গভর্নমেন্টের উপরে আস্থা নেই। তো সেইটা মোস্ট পাওয়ারফুল ওয়েপন কি তাহলে? নো কনফিডেন্স মোশন। নেক্সট দেখো, which of the following is not a cabinet committee? কোনটা এর মধ্যে কোনটা ক্যাবিনেট কমিটি নয়? তো এখানে অ্যাপয়েন্টমেন্ট কমিটি অফ দ্য ক্যাবিনেট, কমিটি অন পলিটিক্যাল অ্যাফেয়ার্স, কমিটি অন ইনভেস্টমেন্ট অ্যান্ড গ্রোথ, কমিটি অন কনফ্লিক্ট অ্যামং মিনিস্টার্স। দেখো অপশন ডি কমিটি অন কনফ্লিক্ট অ্যামং মিনিস্টার, এরকম কোনো কমিটি নেই। নেক্সট দেখো, হাউ লং ক্যান আ পারসন রিমেইন আ মিনিস্টার উইদাউট বিং আ মেম্বার অফ either হাউস অফ দ্য স্টেট লেজিসলেচার? স্টেট লেজিসলেচারে দুটো হাউস আছে, বিধানসভা আর বিধান পরিষদ, লেজিসলেটিভ কাউন্সিল অ্যান্ড লেজিসলেটিভ অ্যাসেম্বলি, রাইট? তো সেটার মেম্বার একজন পার্সন নয়, সে কতদিন মিনিস্টার থাকতে পারবেন? দেখো যে কোনো মানুষ মিনিস্টার হতে পারেন, ঠিক আছে, তিনি এই দুটো হাউসের মেম্বার না হয়েও, ব্যাপারটা বোঝো, এই বিধানসভা বা বিধান পরিষদ কোনো হাউসেরই তিনি মেম্বার নন, কিন্তু তিনি মিনিস্টার থাকতে পারবেন কতদিন? 6 মাস। 6 মাসের মধ্যে তাকে যে কোনো একটা সিট থেকে ওই বিধানসভা বা বিধান পরিষদের মেম্বার হয়ে আসতে হবে। বুঝতে পেরেছো? 6 মাসের মধ্যেই তাকে যে কোনো হাউসের মেম্বার হতে হবে, তবেই তার মিনিস্ট্রিটা থাকবে, নাহলে সেই মিনিস্ট্রি চলে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো, which of the following pair is or correctly matched regarding the terminology used in the parliament? পার্লামেন্টে কিছু টার্মিনোলজি ইউজড হয়, তো সেটা কারেক্টলি কোনটা ম্যাচ হয়েছে? দেখো এখানে একটু রেকটিফিকেশনের দরকার আছে। এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েশন বিল, তারপরে এই পোর্শনটা আছে, এটা হচ্ছে ডিমান্ড ফর গ্র্যান্ট, যার পরে এই পোর্শনটা, আর হচ্ছে শর্ট ডিউরেশন ডিসকাশন, এটা তো দেওয়াই আছে। ঠিক আছে, হাইফেন হবে। তো এখানে কি বলছে দেখো, অ্যাপ্রোপ্রিয়েশন বিল, ডিমান্ড ফর গ্র্যান্ট, শর্ট ডিউরেশন ডিসকাশন, তিনটে জিনিস আছে। ফার্স্টে আমরা অ্যাপ্রোপ্রিয়েশন বিলটা কি জানবো। দেখো অ্যাপ্রোপ্রিয়েশন বিল হচ্ছে সেই বিলটা যেটা কিনা কনসোলিডেট ফান্ড থেকে টাকা তোলার, যে টাকা তুলতে গেলে যে একটা বিলটা লাগবে সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েশন বিল। মানে গভর্নমেন্টের যা কাজকর্ম হয় সমস্ত কোথা থেকে টাকা আসে? কনসোলিডেট ফান্ড অফ ইন্ডিয়া। তো কনসোলিডেট ফান্ড থেকে টাকা তুলতে গেলে কি লাগবে? অ্যাপ্রোপ্রিয়েশন বিল লাগবে। তো এখানে কি বলছে? মানি বিল passed for providing withdrawal and appropriation from and out of the consolidated fund of India। তাহলে এটা কারেক্টলি ম্যাচড আছে, তাই তো? কনসোলিডেট ফান্ড থেকে টাকা তুলতে গেলে কি লাগবে? অ্যাপ্রোপ্রিয়েশন বিল লাগবে। এবার হচ্ছে ডিমান্ড ফর গ্র্যান্ট। ডিমান্ড ফর গ্র্যান্ট কি? এই বললাম যে কনসোলিডেট ফান্ড থেকে টাকা তুলতে গেলে কি লাগবে? অ্যাপ্রোপ্রিয়েশন। বাজেট কবে পেশ হয়? ফেব্রুয়ারি মাসে। ঠিক আছে, তো এই বাজেট পেশ হলো, তারপর ডিসকাশন হবে,
গ্র্যান্ড আস্তে আস্তে সেই এপ্রিল মাস, কিন্তু ফাইন্যান্সিয়াল ইয়ার কবে শেষ হচ্ছে? 31 মার্চে, রাইট? 31 মার্চে ফাইন্যান্সিয়াল ইয়ার এন্ড, তার মানে টাকা শেষ গভর্নমেন্টের। তো এই সারা এপ্রিল মাস কাজ করবে, কি করে করবে? চুপচাপ বাড়ি বসে যাবে কি? কোনো মানে দেশ কি তখন লকডাউনে চলে যাবে? যাবে না তো। টাকা লাগবে, সেই টাকাটা তুলতে গেলে কি করতে হবে? ডিমান্ড ফর গ্র্যান্ড আনতে হবে। ততদিন তো অ্যাপ্রোপ্রিয়েশন বিল পাস হবে না, কারণ সেটা একটা লেন্দি প্রসিডিওর, ঠিক আছে? বাজেট পেশ হলো, তারপর অ্যাপ্রোপ্রিয়েশন বিল আসবে, তারপর কনসোলিডেট ফান্ড থেকে টাকা আসবে, কিন্তু সেটা হতে হতে এপ্রিল মাস শেষ। কিন্তু মার্চ মাস শেষ হলেই এপ্রিল মাসের 1 তারিখে আমার টাকা লাগবে, তো সেই টাকাটা আমি কোথা থেকে পাবো? ডিমান্ড ফর গ্র্যান্ড থেকে পাবো, ঠিক আছে? এবার দেখি কি আছে। earmarking of budgetary allocation for meeting only planned expenditure of ministry, and planned expenditure এর গল্প এখানে কিছু নেই, তো এটা ভুল স্টেটমেন্ট, মানে কারেক্টলি ম্যাচ নেই। এবার হচ্ছে শর্ট ডিউরেশন ডিসকাশন। শর্ট ডিউরেশন কি ডিসকাশন? মানে একটা দিনে 2 ঘন্টা, 2 আওয়ার হচ্ছে এই শর্ট ডিউরেশন ডিসকাশন। যেরকম 0 আওয়ারে বললাম যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসকে ডিসকাস করা হয়, এখানেও তাই। শর্ট ডিউরেশন ডিসকাশনে মোস্ট ইম্পর্টেন্ট টপিককে ডিসকাস করা হচ্ছে 2 ঘন্টার মধ্যে। এটা স্পিকার হচ্ছে সপ্তাহে হচ্ছে 2 দিন, 2 days পার উইক হচ্ছে 2 days পার উইক হচ্ছে, একটা উইকে অন্তত 2 দিন হচ্ছে শর্ট ডিউরেশন ডিসকাশনের জন্য অ্যালোটেড রাখবেন, ঠিক আছে? তো এখানে ফর রেজিং আ ডিসকাশন অন আ ম্যাটার অফ আর্জেন্ট পাবলিক ইম্পর্টেন্ট, হ্যাঁ ঠিক লিখেছে। ফর হুইচ আর নোটিস হ্যাজ টু বি গিভেন বাই আ মেম্বার অ্যান্ড সাপোর্টেড বাই, এই যে ব্যাপারটা এটা কিন্তু ঠিক নয়। এরকম কোনো ব্যাপার নেই যে 50 জনকে সাপোর্ট করতে হবে, ভুল স্টেটমেন্ট। তো এখানে কোনটা কারেক্টলি ম্যাচ আছে? 8টা। তাহলে অপশন কি হবে? অপশন সি, অনলি এ, ঠিক আছে? নেক্সট দেখো। In India, during a meeting of the Legislative Assembly or Council, if there is no quorum, it shall be the duty of dash to adjourn the House, suspend the meeting. In India, Legislative Assembly মানে বিধান সভা বা বিধান পরিষদে ধরো কোরাম নেই, নো কোরাম। কোরাম কি? যা স্ট্রেংথ আর 1/10 মেম্বার প্রেজেন্ট থাকতে হবে। হ্যাঁ, ধরো 500 জন মেম্বার একটা বিধানসভায়, তার 1/10 কে হচ্ছে প্রেজেন্ট থাকতে হবে সেই দিনের কাজ চালানোর জন্য। যদি না থাকে কোরাম, তাহলে কার ডিউটি? যে হচ্ছে সেদিনের মতো অ্যাডজর্ন করে দেওয়া, মানে সেদিনের মতো সাসপেন্ড করে দেওয়া হলো, সেটা কার ডিউটি? স্পিকার বা চেয়ারম্যান। স্পিকার কোথায় থাকেন? অ্যাসেম্বলিতে। কাউন্সিলে থাকে চেয়ারম্যান। যে হাউসে যিনি প্রিসাইডিং অফিসার, তারই ডিউটি। নেক্সট কোয়েশ্চেন দেখো। Which of the following articles of the Constitution of India lays down the maximum strength of the Rajya Sabha as 250? রাজ্য সভার ম্যাক্সিমাম স্ট্রেংথ কত? 250। সেটা কত নম্বর আর্টিকেল বলছে? সেটা হচ্ছে 80 নম্বর আর্টিকেল বলছে। 80 নম্বর আর্টিকেল কি বলছে? রাজ্যসভার স্ট্রেংথ হচ্ছে 250, এখন স্ট্রেংথ কত? 245, ঠিক আছে? আচ্ছা, 85 নম্বর আর্টিকেল কি বলছে? 83 আর 81। 81টা আমি বলে দিচ্ছি। 80তে কি জানলাম? রাজ্যসভার স্ট্রেংথ, এটা হচ্ছে লোকসভার স্ট্রেংথ, এলএস এর স্ট্রেংথ, ঠিক আছে? এই দুটো তোমরা বলো কি হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো। দ্য লেজিসলেটিভ কাউন্সিল অফ আ স্টেট কম্প্রাইজেস নট মোর দ্যান ড্যাশ of the total number of members in the legislative assembly of the state। কি বলছে? legislative council of a state, একটা স্টেটের দুটো হাউস বললাম, legislative council আর legislative assembly, বিধানসভা আর বিধান পরিষদ। সব রাজ্যে বিধান পরিষদ নেই, যেরকম ওয়েস্ট বেঙ্গলে বিধান পরিষদ নেই, ঠিক আছে? তো যে স্টেটে আছে, legislative council of a state comprises not more than dash of the total number of members in the legislative assembly। legislative assembly মানে কত পার্সেন্ট, কত জন হচ্ছে মেম্বার হচ্ছে লেজিসলেটিভ কাউন্সিলে, অ্যাসেম্বলির কত পার্সেন্ট হচ্ছে কাউন্সিলে থাকতে পারবে, এটা হচ্ছে কোয়েশ্চেন। কত 1/3 হচ্ছে যা স্ট্রেংথ হবে অ্যাসেম্বলির, যা স্ট্রেংথ হবে, ধরো অ্যাসেম্বলির স্ট্রেংথ 500ই ধরে নিলাম, তার 1/3 হচ্ছে আমার হচ্ছে কাউন্সিলে থাকবে। বুঝতে পেরেছো? এইটা হচ্ছে ইকুয়েশন। নেক্সট, a money bill should be returned to the Lok Sabha within dash day by Rajya Sabha either with recommendation or without recommendation। দেখো, মানি বিলে যা সমস্ত পাওয়ার সব লোকসভার হাতে। মানি বিল ইন্ট্রোডিউস হয় লোকসভাতে, মানি বিলে সাইন করেন স্পিকার,
ঠিক আছে, মানি বিলকে না করারও প্রেসিডেন্টের সেরকম ক্ষমতা নেই। তো এখানে বলছে লোকসভা থেকে মানি বিল ধরো পাস হয়ে গেছে, দিয়ে কোথায় যাচ্ছে? রাজ্যসভায় যাচ্ছে। তো রাজ্যসভা হচ্ছে কত দিনের মধ্যে বিল ফেরাবে? কত দিনের মধ্যে? 14 দিনের মধ্যে। যদি নাও রেকমেন্ডেশন দিলে ভালো, না দিলেও ভালো, সেটা লোকসভা মানতেও পারে, নাও মানতে পারে। ওরা যদি পাস নাও করে তাও 14 দিনের মধ্যে সেটা পাস হতে বাধ্য। বুঝতে পেরেছো? মানে মানি বিল নিয়ে যা কিছু সবকিছু লোকসভার হাতে। ঠিক আছে, যত পাওয়ার। নেক্সট কোয়েশ্চেন, who runs the government at the national level under the parliamentary system? পার্লামেন্টারি সিস্টেমে ন্যাশনাল লেভেলে কে গভর্নমেন্ট চালান? কে চালান? প্রাইম মিনিস্টার অ্যান্ড কাউন্সিল অফ মিনিস্টার, তাই তো? প্রাইম মিনিস্টার আর কাউন্সিল অফ মিনিস্টারই হচ্ছেন পার্লামেন্টারি সিস্টেমে গভর্নমেন্ট চালান। নেক্সট কোয়েশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ কাইন্ড অফ কোয়েশ্চেন রিলেটেড টু ইন্ডিয়ান পার্লামেন্টারি কোয়েশ্চেন? একটু আগে বলছিলাম স্টার্ট কোয়েশ্চেন ছিল, আনস্টার্ট ছিল, শর্ট নোটিস ছিল, লং নোটিস কোয়েশ্চেন ছিল না, তাই তো? এটাই হবে আনসার। এখানে নট বলেছে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ কল্ড দ্য টেম্পল অফ দ্য কান্ট্রিজ ডেমোক্রেসি? কান্ট্রির ডেমোক্রেসিতে কোনটাকে টেম্পল বলা হয়? কোনটাকে বলা হয়? পার্লামেন্টকে বলা হয়। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, which article of the Indian Constitution refers to the right of minister with respect to the state legislature? মিনিস্টারদের রাইট, হ্যাঁ, শুধু মিনিস্টার নয়, অ্যাডভোকেট জেনারেলেরও রাইট আছে এখানে। হ্যাঁ, অ্যাডভোকেট জেনারেল, যিনি স্টেটের হাইয়েস্ট ল অফিসার। কত নম্বর আর্টিকেল? 177। 177-এ কি আছে? রাইট অফ মিনিস্টার আর অ্যাডভোকেট জেনারেল রেসপেক্ট টু দ্য স্টেট। 175-এ কি আছে? 175-এ আছে যে গভর্নর হচ্ছেন হাউসে হচ্ছে মেসেজ পাঠাতে পারবেন, অ্যাড্রেস করতে পারবেন। 176-এ কি আছে? 176-এ আছে যে স্পেশাল অ্যাড্রেস, জেনারেল ইলেকশন হয়ে যাওয়ার পর প্রথম যে সেশন হয় সেখানে স্পেশাল অ্যাড্রেস কে দেন? গভর্নর। তো গভর্নরের স্পেশাল অ্যাড্রেস। 178-এ কি আছে না? স্পিকার আর ডেপুটি স্পিকার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, বিধানসভায় স্পিকার আর ডেপুটি স্পিকারের পোস্ট আছে 178-এ। এটার অপশন আর্টিকেল নাম্বার 177, অপশন সি। নেক্সট দেখো, what is the term of the state legislative assembly in Indian as per Indian constitution? বিধানসভার হচ্ছে কত দিনের জন্য থাকে? 5 বছর। 5 বছর পরেই তো বিধানসভায় ভোট হয়। নেক্সট, the Lok Sabha House of People was duly constituted for the first time on? কবে হচ্ছে প্রথম লোকসভা কনস্টিটিউট হয়েছিল? কবে? 17 এপ্রিল 1952 সালে। দেখো 51-52-র মধ্যে হচ্ছে ইলেকশন হয়েছে। তো এই প্রথমবার লোকসভা এখন 17 এপ্রিল 1952 সালে কনস্টিটিউট হয়েছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য টেনিওর অফ দ্য রাজ্যসভা মেম্বার? রাজ্যসভার মেম্বারদের টেনিওর জানতে চেয়েছে। 6 বছর। রাজ্যসভার যদি টেনিওর জানতে চায়, টেনিওর নেই, পার্মানেন্ট চেম্বার, ডিসলিউট হয় না। মেম্বারদের কত? 6 বছর। নেক্সট কোয়েশ্চেন, দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি হ্যাজ আ স্ট্রেংথ অফ ড্যাশ উইথ এক্সেপশন ফর স্মল স্টেট। একটা অ্যাসেম্বলির হচ্ছে স্ট্রেংথ কত হতে পারে? দেখো সেটা বলা হয়েছে 60 থেকে 500-র মধ্যে হবে। ছোট স্টেট হলে কম সিট হবে, বড় স্টেট হলে বেশি সিট হবে। 60 থেকে 500-র মধ্যে হবে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির স্ট্রেংথ। According to the Indian Constitution, the House of People shall consist of not more than members to represent the Union Territory. ইউনিয়ন টেরিটরিকে রিপ্রেজেন্ট করবে কতজন মেম্বার? কোথায়? লোকসভাতে। কোথায়? লোকসভাতে ইউনিয়ন টেরিটরিকে কতজনের কম হচ্ছে রিপ্রেজেন্ট করবে না? 20। অপশন কি হবে? বি, 20। তো থ্যাংক ইউ। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর যেগুলো কোয়েশ্চেন করলাম সেগুলোর আনসার দেবে, আর ভালো করে পড়াশোনা করো। বেস্ট অফ লাক। টাটা, টেক কেয়ার।